সোয়েবের বাবুর জন্য রেখে যাওয়া গিফট প্যাকটা খুলল রেজওয়ান। বাবুর জন্য সুন্দর একটা মিনি খেলনা পেলেন, তবে ভেতরে আর একটা ছোট্ট প্যাকেট, তাতে লেখা তোমার জন্য রিমি। প্যাকেটটার দিকে তাকিয়ে রেজওয়ান বিড়বিড় করে বলল, সোয়েব ভাই এত চালাক? ঘোড়ার ডিমের চালাক। এই যে এত পাগল হয়ে বিয়েটা করলো, রিমির মধ্যে আছে রে কি? না বুদ্ধি না রসকস। আচ্ছা প্যাকেটে কি, আমরা খুলে দেখি। সিমির কথা অগ্রাহ্য করে রেজওয়ান ডাকলো, রিমি ম্যাডাম, রিমি ম্যাডাম। পাশের ঘর থেকে রিমি জবাব দিল না। নাসিমা এলেন। এটা রিমি ম্যামের, সোয়েব ভাই রেখে গেছেন, শুভর গিফটের সাথে দিয়েছেন। সিমি রেজওয়ানের দিকে তাকিয়ে রেগে অপর দিকে মুখ ঘুরিয়ে শুলো। অন্যের গিফট খোলা কি ঠিক? ইস, আমার বউটা কি সুন্দর করে রাগ করে রে বাবা। দেখি দেখি রাগলে লাল হয়ে নাকি লীল হয়। সিমি আহ্লাদের গদগদ হয়ে বলল, যাও, কথা নেই তোমার সাথে। রিমি প্যাকেট খুলে হতভম্ব। মানুষটা এত কেন করে? এত বেশি করাটা কি ঠিক? নাসিমা কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসাই করে ফেললেন, রিমি কি হলো তোর? রিমি তুই কাছিস যে, কে দিল রে রিমি? হেরফের ঘুচিয়ে দিল মা। এই মানুষটা আমার হেরফের ঘুচিয়ে দিতে দিতেই ক্লান্ত মা। আমি এত অযোগ্য কেন মা? এত কেন সামর্থ্য কম আমার? রিমি কান্নার সুর থামতেই যেন মুখ চেপে ধরল মায়ের বুকে। নাসিমা মেয়ের মাথায় হাত বুলালেন। বিজনেসের জন্য গাড়ি দিল মা, শিউলিকে পৌঁছে দিয়েছি বিকেলে। এখানে গাড়ির পোশাকগুলো, দূরের অর্ডারগুলো ডেলিভারি এখন স্বচ্ছন্দে দিতে পারবো। রিমি চোখ মুছে নিয়ে বসলো, কাগজগুলো গুছিয়ে ল্যাপটপটা খুলে নিয়ে বলল, মা শুয়ে পড়ো তুমি, আমার অনেক হিসেব নিকেশ আছে, আমি কাজ করব এখন। নাসিমা অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কে বলবে একটু আগেই বিয়ে হচ্ছে, কোনো অনুভূতিই কি নেই? মেয়েটার যেন মানুষের মন রাখতে রাখতেই সর্বস্ব শেষ, মন শরীর সবই বিধ্বস্ত। 2 ঘন্টা ঘুমিয়ে নিলে পারতি তো রিমি, কত ধকল গেল। চুলটা খোপা করতে করতে রিমি মায়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে হাসলো, বড় বেদনার বড় অনিচ্ছার হাসি। নাসিমা কাছে গিয়ে মেয়ের কপালে চুমু খেলেন। তুই চলে যা রিমি, সোয়েবের সাথে সুখে শান্তিতে ঘর কন্যা কর। আর কত টানবি আমাদের? সব অত সহজ নয় মা, শোয়েবের জন্য অনেক জটিল। আমি মানুষটাকে সব সহজ করে দিতে চাই। জানো মা, মানুষটা একদম পাগল। এই যে আমায় পছন্দ করলো, শুধু রাগ আর রাগ, কখনো ঠিক করে বলবেও না কিছু, কিন্তু মেজাজ যেন আমারই সব বুঝে নেওয়ার কথা, যেন ওনার ভেতরে সব আমার কাছে। একটাই খালি বলবে, আমি কেন সব জানি না। কথাগুলো বলতে বলতে রিমির মুখটা অন্যরকম ভালো লাগার আনন্দে চকচক করে উঠল। নাসিমা ফিস ফিস করে বললেন, সোয়েব যেন তোর সব শক্তি হয়, ভালোবাসা যেন তোর কোনো দুর্বলতার কারণ না হয়। রিমি গভীর মনোযোগে ডিজাইন চুজ করতে লাগলো। মিক্সড একটা ডিজাইন করবে সে, এরপরেই অর্ডার। সোয়েবের যাবার ডেট ফাইনাল হয়েছে, 7 তারিখেই যাবে। পিথিলাও যাচ্ছে সাথে। সিমির পিথিলার সাথে ভাব বিয়ে করে ক্যান্সেল। শুধু তাই নয়, রেজন এখন রিমিদের বাড়িতেই থাকছে। রেজন অবশ্য বিয়ের পরদিন তার বাড়িতে গিয়েছিল একবার। রেজন সাহেবের বাবা নাপিত ডাকিয়ে ওনার মাথা ন্যাড়া করে দিয়েছেন, সাথে কঠোর করে স্ট্রেট বলে দিয়েছেন দ্বিতীয়বার যদি তিনি ছেলেকে সামনে দেখেন গলা কেটে ফেলবেন। মাথা কামানোর এটা তো জাস্ট হালকা শাস্তি। মাথা ন্যাড়া করবার পর রেজন সাহেবকে তার দরকারি জিনিসপাতি গুছিয়ে নিতে 1 ঘন্টা সময় দিয়েছিলেন। রেজন এর মধ্যে মহানন্দে ব্যাগ গুছিয়ে চলে এসেছে। সব এক দেখে রিমি ভুরু কুঁচকে বলেছিল, আপনার সামর্থ্য আছে, বউ নিয়ে বিদেয় হন প্লিজ, যেখানে খুশি সেখানে যান, ভাড়া বাসায় থাকুন। রেজন মাথা চুলকে জবাবে বলেছিল, যাব তো, মিসি বলেছে এখন যাবে না। আব্বু বড় হোক, হাঁটাহাঁটি শিখুক, একা বাসায় কে দেখবে? মিসি তো সামলাতে পারবে না, এখানে আম্মা আছেন। রিমি আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলো, মিশিটাকে? রেজন রাজ্যের লজ্জা নিয়ে জবাব দিল, আমি ওকে মিসি ডাকি, সিমিকে উল্টো করে দিয়েছি। ওই বলল আমি মিসি ডাকলে ওর ভেতরটা কেমন খাপত খাপত করে জানি। তার মানে আপনি যদি আমায় বিয়ে করতেন, আমায় মেরি রাখতেন? ছি। তারপর থেকে রিমি আর কিচ্ছু বলেনি রেজনকে। সুযোগ বুঝে এই আহ্লাদের কঠিন শিক্ষা একদিন সে হাবলাটাকে ঠিক দেবে। বিয়ের পর এই 1 সপ্তাহে সোয়েবের সাথে রিমির দেখা হয়নি, ফোনে কথা হয়নি। যেটা হয়েছে সেটা হলো মেসেজ বিনিময়।
ফোনে কথা বলতে গেলে সেটা কি জানি কি করে ঝগড়ায় পর্যায়ে চলে যাচ্ছে। খুবই তুচ্ছ কারণে ঝগড়া। যেমন সেদিন সকালে শোয়েব অফিসে বেরোবার আগে ফোন করলো। রিমি ততক্ষণে বুটিকে চলে এসেছে। শোয়েব বলল, গুড মর্নিং রিমি। বলছো কেন? গুড মর্নিং বলো, ইটস কমন কর্টেসি। কর্টেসি শেখাতে হবে। গুড মর্নিং, কেমন আছেন? নাস্তা করেছেন? নাস্তা করেছি মানে? কটা বাজে? গোসল টোসল করে অলরেডি অফিসে বেরোচ্ছি। তুমি? আমি তো দোকানে। আমি অবশ্য শর্টকাটে চলে এসেছি। ঘুম থেকে উঠে ভাত খেয়ে চলে এসেছি। গোসল করনি? না, শীত শীত অলসতা লাগলো, বিকেলে ফিরে গিয়ে করব। শীত শীত অলসতা মানে? মেয়ে মানুষকে হাঁসের মতো হতে হয়। সকালে উঠে সোজা পানিতে, না হলে হাঁসের মতো গন্ধ লাগে। আর তুমি বছরে একবার, হাঁস তো অনেক দূরে। আমি হাঁসের মতো গন্ধ বেরোই? গোসল না করলে অমনি তো। কই, আমি তো রোজ সকালেই করেছি। তোমার শীত এত অকর্মা হলে হয়? আমার এক বান্ধবী ছিল শান্তি, হিন্দু। ও তো 12 মাসই ভোর 6টার আগে গোসল সেরে পুজো দিত। ওকে জিজ্ঞেস করলে বলতো মেয়েদের নাকি শীত লাগে না। আর তুমি? আপনার বান্ধবী রোজ গোসল করে কিনা সেটাও আপনি জিজ্ঞেস করতেন? আচ্ছা, তুমি গতকাল গোসল করেছো তো? রাগে রিমি বলল, না। তাই তো বলি, ভালো করে শুকলে তো ফোনেই। আচ্ছা, জিরা মাছ মেখেছো তো গায়ে? রিমি চূড়ান্ত বিরক্তি নিয়ে ফোন কেটে দিল। এত কেন ঝগড়াটে মানুষটা? ঝগড়া এড়াতে টেক্সটই ভালো, একরকম টেস্ট, জবাব অন্যরকম। তবে এই সপ্তাহের মাঝে রিমি বিরাট ও 2টা ওয়েডিং সিরিমনিতে কস্টিউম সাপ্লাই করেছে। লাভের অঙ্ক বিশাল। একটু শ্রম দিতে পারলে বিজনেস যে এত প্রফিট দেয় রিমি আগে জানলে এটাই করত। এই যেমন আজও সে একটা অর্ডার পেল 100 পিস বউ ভাতের একটা ডিজাইনার শাড়ি। রিমি সে ব্যাপারেই এখন কাজ করছে। আজ দুপুরে সে খেতেও যায়নি বাড়িতে। কর্মচারী মেয়েটা প্যাকিং করছে একটার পর একটা। এর মধ্যেই শোয়েব এসে হাজির। আজ কেন? সকালেই তো মেসেজে বলল যাবার আগে আর দেখা হবে না। তাহলে উফ, রিমি তো আজ সকালেও গোসল করে আসেনি। এর মধ্যে রিমি দেখেও না দেখার ভান করলো। শোয়েব আজ জিন্সের একটা ব্ল্যাক শার্ট পরে এসেছে। কালো শার্ট যে কেন পরে? চুল আজ একদম ফুরফুরে। মানুষটা বিয়ের পর আরো লম্বা হয়ে গেল নাকি? শোয়েব ফোন সেটটা পকেটে ঢুকিয়ে বেশ আয়েশ করে একটা টুল টেনে বসলো। রিমি একটু জড়সড় হয়ে গেল। শোয়েব শার্টের কলারে হাত বুলিয়ে ঠিক করতে করতে বলল, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো দরকার। এই যে লাঞ্চে তোমরা যে যার মতো বাইরে যাচ্ছ, তখন যে থাকছে সে কি করছে? তাছাড়া এই যে আমি এলাম, তুমি লজ্জায় তাকাতেও পারছো না। অন্তত তখন মনিটরিং স্ক্রিনে আমায় দেখে নিতে। বিয়ের পর কত সুন্দর হয়েছি আমি। ক্লোজ সার্কিট ক্যামেরার কথা আলাপ করা হয়ে গেছে, নেক্সট উইকে হয়ে যাবে। আসুক, তখন দেখে নিব। রিমি মাথা আরো নিচু করে ফেললো। বাসায় গিয়েছিলাম, রিজন লাঞ্চে এসেছে দেখলাম। মাথা বেল করা মানে হলো নাকি একেবারে টিম করেছে? বাবু চুল ধরে নাকি টানাটানি করে, তাই ফেলে দিয়েছে। তিনি এখানেই থাকছেন? বাড়িতে মিস্ত্রি কাজ করছে দেখলাম। প্রীতি বাড়িতে যায় এখনো? রিমি আরো মনোযোগ দিল নোটপ্যাডে। আমার দিকে তাকাবেও না? শোয়েব এবার উঠে গিয়ে রিমির থুতনি ওপরের দিকে তুলে ধরলো। কি হুম করছো? তাকানো যায় না একবার? বানে জলে ভেসে এসেছি আমি। ফোন ধরো না কেন? পাশের কর্মচারী মেয়েটি অদ্ভুতভাবে তাকাচ্ছে। রিমি আস্তে স্বরে বলল, ছাড়ুন শোয়েব ভাই, দেখছে। আমি তোমার ভাই? ভাই বলো কেন 5 বেলা করে? মজা না? শোয়েবের দৃষ্টি রিমির চোখে। এভাবে কতক্ষণ তাকিয়ে রিমি ঝটকা মেরে শোয়েবের হাতটা সরিয়ে দিল। শিউলি আসুক, আমি যাব আপনার সাথে। আমি ওয়েট করতে পারবো না, একটুও না। তারপর কর্মচারী মেয়েটির দিকে ইশারা করে দেখিয়ে বলল, ওকে বুঝিয়ে দিয়ে আসো, আমি বাইরে ওয়েট করছি। শোয়েব বেরিয়ে গেল। এর সাথে সাথেই ফিরে এলো। আবার দেরি করবে তুমি? তোমার বিশ্বাস নেই একদম? তারপর রিমিকে কোলে করে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, হে জেমিস, আপনার ম্যামকে আমি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আপনি কিছুক্ষণ ব্যবসা সামলান। আরে আমার ব্যাগ শোয়েব ভাই, মোবাইল তো রয়ে গেল। শোয়েব রিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে নাকটা টিপে ধরে বলল, থাকুক মোবাইল। ফ্রম নাও ইউ আর ডিসকানেক্টেড উইথ আদার্স। তোমাকে আমি অনলি মি করে ফেলবো। রিমি অনেকটা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, আমরা যাচ্ছি কোথায়? আমাদের বাড়ি চলুন, ওখানে যাই। আননোন জায়গায় যাওয়াটা কি ঠিক হচ্ছে? তোমাদের কি একটা বাড়ি? ঘরে তো নেই আলাদা। আর শুভর বাবা মায়ের কার্টুন শো তো আসি। আপনি মায়ের ঘরে বসেন, আমি আপার ঘরের পার্টিশনারটা লক করে দিব।
সোয়েব মুখে আঙুল দিয়ে ইশারায় রিমিকে চুপ থাকতে বলল। রেস্টুরেন্টে আমার আনিজ লাগে। শোয়েব ভাই বাড়িতে চলুন আমাদের। এই রোডে কেন? আশ্চর্য, শুনছেন না? সোয়েব গাড়িটা সাইড করে থামালো। গাড়ি থামালেন যে? আমি বললাম না বাড়িতে। এখানে কোথায়? এই রাস্তায়? সোয়েব এক ঝটকায় রিমির ওড়না টেনে মুখ খুলে নিয়ে রিমির চোখটা বাঁধলো। এত কেন কথা বলো রিমি? দেখছো তো ড্রাইভ করছি। রিমির সাথে সাথে বাঁধন খুলে নিয়ে বলল। চোখ বন্ধ করলে কি প্রলয় বন্ধ হয়? কোথায় যাচ্ছি আমরা? উফ সরি, আগে তো হাত বাঁধতে হবে, তোমার মাথায় আসেনি। সোয়েব পেছনে মুড়িয়ে রিমির হাতটা বেঁধে নিল। ওড়নার বাড়তি কিছু অংশ ছিঁড়ে নিয়ে চোখটা বাঁধতে থাকলো। ওড়নাটা ছিঁড়ে নিলেন আপনি? 220 টাকার ওড়না করতে পারলেন এটা? চোখ বেঁধে নিয়ে যাওয়ার কি দরকার? আমি কি আপনার কথা শুনি না? বলুন, আপনার কোন কথাটা শুনিনি বলুন না। যেখানে নিয়ে যাব সেখানে জ্ঞান তো তুমি যাবে না। কথা বলতে বলতে তুমি কান ঝালাফালা করে দিচ্ছ। প্লিজ চুপ থাকো। সোয়েব কথাটা বলতে বলতে গাড়ির ফ্লাওয়ার ভাসটার স্কচ টেপটা খুলে রিমির মুখে লাগিয়ে দিল। রাগে রিমির শরীরে সবগুলো শিরা ফাটছে। এই লোকটা এমন কেন? এর নাম কি? সব কিছুতেই জোড়াজোড়ি। এমন ফোর্স করে কি কারোর মন পাওয়া যায়? ডাকাতের বাচ্চা ডাকাত। রিমি মনে মনে ভেবেই ফেললো, একবার টাকা পয়সা হয়ে যাক, এই সোয়েবকে সে এমন ছেঁচা সেজবে যে ত্রিভুবনের কেউ বাঁচাতে পারবে না। গাড়ি থেকে সোয়েব রিমিকে কোলে করেই নামালো। ঘরে নিয়ে বসিয়ে রিমির চোখটা খুলে দিতেই রিমি স্তব্ধ। সোয়েবের ঘর? সোয়েব রিমিকে বাড়িতে নিয়ে চলে এসেছে? রিমি হতাশভাবে বিছানায় গা এলিয়ে দিল। থাকুক হাত বাঁধা, থাকুক কষ্টেপ। মানুষটার কি আক্কেল বুদ্ধি একেবারেই নেই? কত বড় কেলেঙ্কারি ঘটবে কে জানে। সোয়েব দরজাটা বন্ধ করে রিমির দিকে তাকালো। জুতাটা খুলতে খুলতে বলল, কেমন সারপ্রাইজ দিলাম রিমি? এভাবে না আনলে তুমি কি আসতে? তুমি আসতে চাও না। আর তোমার একটা বোন সুযোগ পেলেই আমার রুমে ঢুকে পড়ে। ফাজিলের হাড্ডি একটা। এই রিমি, মুখে কষ্টেপের আইডিয়াটা দারুণ না? ঘর কি শান্তিময়। হেই। সোয়েব রিমির পাশ ঘেঁষেই বিছানায় শুয়ে পড়লো। রিমিকে ধাক্কা দিয়ে কাত করে হাতটা খুলে দিল। রিমি মুখের কষ্টেপটা খুলে নিয়ে বিছানায় উঠে বসলো পা ভাঁজ করে। রাগে সোয়েবকে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। স্যাসনার বাটিতে ফেলে ইচ্ছে মতো শেষলে হতো। বাড়াবাড়ির একটা লিমিট আছে শোয়েব ভাই। তাই বলে এত বাড়িতে আমার কথার কি কোনো ভ্যালু নেই? আগে তো বলতে হয়। অন্য কোথাও কই যাব বলো? অ্যাড্রেস নোট করাতে হয়। তোমাদের বাড়িতে যে যাব, রিজন হাওলাটার ম্যানমানা প্রেম দেখলে ইচ্ছে করে কিলিয়ে। সে রিমির হাতটা টেনে কপালে নিয়ে রেখে বলল, সুন্দর করে এভাবে ভুরুর গোড়ায় চোখের কোণে ম্যাসাজ করো তো। রিমি হাত সরে নিল। শোয়েব উঠে বসলো। রিমির গা ঘেঁষে মাথাটা কাঁধে এলিয়ে বলল, মায়ে সব ম্যানেজ করে দিলেন। বাড়িতে কেউ নেই, সবাই লীনা ভাবির বোনের রিসেপশনে গেছে। রাতে নাও ফিরতে পারে, মা আছে। রিমি সোয়েবের মাথাটা ঠেলে দিল। ঘাড়ের কাজটাই চুল লেগে চুলকাচ্ছে তার। আচ্ছা, এত ভাব কেন নিচ্ছ বলো তো? নাকি বোনের জন্য মন কেমন করছে? কোনো অনুভূতি কি তোমার নেই? কাকে বিয়ে করলাম এই আমি? রিমি বিছানা থেকে নেমে গেল। সোয়েব টেনে ধরলো। দুটো কথা তো রোমান্টিকভাবে বলতে পারো। শিক্ষাটা কি জীবনে? মুখে একটা সারাক্ষণ অন্যমুখ। একটু হাসলে টাসলে ক্ষতি কি? রিমি হাত বাঁধার ওড়নাটা নিয়ে দেখতে লাগলো। ছিঁড়ে সর্বনাশ করে দিয়েছে। তাও আবার এই ভর দুপুরে মাকে বলে ঢাকঢোল পিটিয়ে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। সি, লজ্জার সিটে ফোটাও নেই মানুষটার। এরকম হুট করে কিছু হয়? এত কেন তারা? কিসের তারা? আশ্চর্য, একটা কথারও কি গুরুত্ব নেই তোমার কাছে? কাল বাদে পরশু চলে যাব। একটু তো আদর টাদর করে কথা বলতে পারো। রিমি, কিসের এত দাম তোমার? এই ব্যাপারটা যদি কেউ জানতে পারে রেজাল্ট কি হবে ভাবতে পারছেন? জানবে না। এত শিওর কিভাবে আপনি? সোয়েব উঠে এসে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সব কি শিওর হয়ে হয়? এত টেনশন কেন করো? এই সময়গুলো নষ্ট করার মানে হয়? এই মুহূর্তে তুমি আর কিচ্ছু ভাবে না। তাকাও আমার দিকে, শুধু তুমি আর আমি। সব কিছুর জন্য একটা মেন্টাল প্রস্তুতি তো দরকার। এরকম ফট করে। তাছাড়া আমাদের আরও সময় দরকার। শোয়েব ভাই, আপনি এত কেন পাগলামি করেন বলুন তো? আপনি ওয়ার্কশপে সেরে আসুন। আমরা কয়েকদিনের জন্য আলাদা করে বেড়াতে যাব দূরে। এরকমভাবে উৎকণ্ঠিত হয়ে। এখন সমস্যাটা কোথায়? মা আছেন তো, সব সামলে নেবেন তিনি। শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। শুধু শুধু ভয় পাচ্ছি না, কার্যত পাচ্ছি। আপনার বাবা, পরিবার। রিমি ছেঁড়া ওড়নাটা গায়ে চাপিয়ে নিয়ে বলল, ধুর,
বাদ দিন এত ঝামেলা। সোয়েব রিমির 2 হাত শক্ত করে চেপে ধরলো, টেনে এনে বিছানায় মুখোমুখি বসালো, উৎসাহে আর গভীর আবেগে বলল, রিমি রিমি এই মুহূর্তে সব বাদ দাও, শুধু ভাবো এই পৃথিবীতে এখন আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। তাকাও আমার দিকে, এই যে এইভাবে আমার গায়ে হাত বুলিয়ে শার্ট খুলে দাও, এইভাবে কাছে এসে বুকে মাথা রেখে বলো তুমি আমার সারাক্ষণ কাছে পেতে চাও, খুলো না। আমি আপনার শার্ট খুলে দিব? দিবই তো, রোমান্টিক সিনের মতো। তারপর তুমি এইখানটাতে হাত ছুঁয়ে বলবে ভালোবাসি আপনাকে, ভালোবাসুন আমাকে। রিমিকে বুঝিয়ে দিতে গিয়ে সোয়েব নিজেই শার্টের সব বোতাম খুলে নিয়েছে ফর্সা বুকে। রিমি শুকনো একটা ঢোক গিলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, ঝিমধরা কণ্ঠে রোবটের মতো করে বলল, আমি পারবো না, একদম পারবো না। সোয়েবে উঠে দাঁড়ালো, রিমি 2 কাজ চেপে ধরলো, জড়তায় কুকড়ে গেল রিমি। ওকে, তোমাকে পড়তে হবে না, তুমি চুপ করে স্থির হয়ে একটু বসো। পারবো না। কেন পারবে না? বসতে কি? কেউ এসে পড়ে যদি? রিমির কপাল ঘামছে, কাঁপছে সে। রিমি হাত দুটোই চুমু খেয়ে নিয়ে সোয়েব শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। আমি আসি তো, সব ভালো হবে। আমার ভয় করছে সোয়েব ভাই, লীনা ভাবিরা যদি এসে পড়ে, যদি আপনার। তুমি আবার ভাই ডাকছো আমাকে? আবার টেনশন কি কমতে আসে যে একটু পর পর বলে দিচ্ছ? প্লিজ রিমি, শুধু আমার দিকে তাকাও। রিমি, আমি পারবো না সোয়েব ভাই, সোয়েব ভাই আমি আজ বরং। সোয়েব এক ঝটকায় রিমিকে সরিয়ে দিল। 1 ঘন্টা ধরে নাটক করছো, নার্ভাস তুমি একা। আমি না, আমি কি আগেও বিয়ে করেছি নাকি? একটা কথা ঠিক করে বলো না, মানে কি? রিমির ওড়নাটা দলা করে সোয়েব ছুঁড়ে ফেললো। যাও, গেট আউট, কোনো দরকার নেই তোমার। ভাই ভাই বলে ঘ্যান ঘ্যান করছো সে কখন থেকে, কিচ্ছু পারতে হবে না তোমার, টেনশন যেন একার তোমার। সোয়েব এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে রিমিকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিল। যত সব। দরজা খুলুন, ওড়না রয়ে গেছে আমার, দরজা খুলুন। রিমি নক করতেই থাকলো অবিরাম। শুনছেন সোহেব ভাই? প্রচন্ড শব্দ তুলে দরজায় চাপড়াতে লাগলো রিমি। আওয়াজ শুনে রেহানা চিন্তিতভাবে এসে দাঁড়ালেন। রিমির লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ওড়না নেই। ইস, রাগ করেছে। রিমি রেহানার দিকে না তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লজ্জায় রিমি মরে যেতে ইচ্ছে করছে। এভাবে ডাকলে হবে না, তোর সমাদ করে ডাকো, আজন্ম ঘাড় তেরা একটা। রিমি বিব্রতভাবে ডাকলো, যেমন কাণ্ডজ্ঞানহীন মা তেমন ছেলে। উনিই বা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? দরজা খুলুন প্লিজ, আপনার না মাথা ব্যথা করছিল? কই দেখি, শুনুন প্লিজ। সেব ঘর থেকে চেঁচিয়ে বলল, আরে রিমি, এইবার জায়গায় এলে তো আমার মাথা ব্যথা, তাই না? বের করে দেয় এখন কাছে আসার স্বাদ জেগেছে, তাই না? জানি তো, আদর করে কিচ্ছু আদায় হয় না। আজকাল থ্রেটেই তো দুনিয়া চলছে, থ্রেট ইজ দ্য মেন পাওয়ার। রিয়ানা গলা ঝাড়লেন। সোয়েব, মেয়েটা চলেই যাবে সত্যি, দরজা খোল। সোয়েব দাঁতে জিভ কাটলো। মা, মা কেন? গাধা মেয়েটা মায়ের সামনে ডাকছে। নিজের গলার ভাব এনে সোয়েব কর্কশভাবে বলার চেষ্টা করলো, চলে যেতে তো বলছি, তা যাক না, নাটক কেন করছে? রিমি অসহায়ভাবে রেহানার দিকে কাকুতি ভরা দৃষ্টিতে তাকালো এবং সেই কয়েক সেকেন্ডের মধ্যেই সোয়েব দরজা একটু ফাঁক করে রিমিকে আচমকা টানে ভেতরে নিয়ে গেল। দরজাটা বন্ধ করে রিমির থুতনিটা ধরে দরজার পিঠে চেপে ধরলো রিমিকে। 1 মিনিটও গেল না, তুমি এর মধ্যে মাকে ডেকে নিয়ে এলে। আচ্ছা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই একদম? আমাকে অ্যাম্বারাস করতেই আনন্দ তোমার, তাই না? কিছু কিছু কমন সেন্স তোমার একদমই নেই। মা কি ভাবলো? দরজার পেছন লকটাই রিমির পিঠে লাগছে, চুলের অর্ধেক গাছই সোয়েবের হাতে। রিমির হাত পেছনে মুড়িয়ে ধরবার সময় উফ টান পড়ছে। আচ্ছা, হাতটা মুচকে গেছে নাকি? এত ব্যথা কেন? আবার পায়ের ওপর পা। রিমি সম্পূর্ণ হতাশ হয়ে হাল ছেড়ে দিল, একটুও নড়াচড়া করলো না। আর যা ইচ্ছা বলুক, যা খুশি করুক, সে আর বোঝাবে না। তার কপালে এই পাগল মানুষটাই জুটলো। সারা জীবন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া, ব্যথা দিতেই যার দক্ষ হাত। রিমি বিড়বিড় করে বলল, একটা চেঞ্জ নিয়ে আসুন, আমি রাতে থেকে যাব এখানে, মাকে ফোন করে দিন একটা। সোয়েব মহানন্দে বলল, চেঞ্জ আনতে হবে না, এই মায়ের শাড়ি নিয়ে আসি। রিমি অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা। সোয়েব রিমির কপালে চট করে একটা চুমু খেয়ে নিয়ে বলল, 1 মিনিট, এক্ষুনি নিয়ে আসছি। রিমিকে এক পাশে সরিয়ে সোয়েব বেরিয়ে গেল। সাথে সাথে এই রিমি সোয়েবের চলে যাবার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঝগড়ুটে জিন একটা,
এখন মায়ের কাছে যেতে লজ্জা করছে না? আমি ডাকলেই দোষ, আমার ফালতু জামাই। রিমি বাথরুমে এলো, শাওয়ারটা ছেড়ে নিয়ে নিচে বসলো, মনে মনে বলল, ভালোবাসার ঝর্ণা তুমি, আমি চেয়ে অত্যন্ত তৃষ্ণিত। সোয়েব দরজায় এসে দাঁড়িয়েছে। রিমি, আমিও আসি? প্লিজ না। তোমার প্লিজ শুনছি না আপাতত। কখন থেকে আপনার ফোন বাজছে শোয়েব ভাই? ফোনটা রিসিভ করে আসুন আগে, এমার্জেন্সি হতে পারে। বাজুক ফোন, ফোনে নিকুজি করি। আগে তো তোমার ভাইটাকে শাস্তি দিই, কোনো কথা হবে না, শুধু পানিশমেন্ট হবে, পানিশমেন্ট। রিমি সাবান ছুঁড়ে মারল সোয়েবের দিকে। পিথিলা বিরক্ত হয়ে বলল, শোয়েব ফোন ধরছে না ভাবি, ও বোধ হয় আমাদের জয়েন করবে না। তুমি মায়ের ফোনে কল দাও তো। পিথির রাগে গা জ্বলছে, 9টা কল দিয়েছে সে সোয়েবকে, এত ইগনোর। পিথিলা এর শোধ হাড়ে হাড়ে নেবে। পিথি, কি হলো? আরেকটা ড্রিঙ্কস নাও তুমি। আমি মাকে ফোন করছি, বি ইজি, আমি কথা বলছি তো। পিথিলা লিনার দিকে তাকিয়ে হাসলো, যে হাসির অর্থ শুধু লিনাই বুঝলো। হ্যালো মা। হ্যালো নীলা, তোমরা ফিরছো কখন? আজ হবে না মা। মা, আমি আসলে শোয়েবের জন্য ফোন করেছিলাম, ও আমাদের জয়েন করবে বলেছিল, এখন তো ফোনটাই তুলছে না। ও রুমে বৌমা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? আমাকে তো বললো কেউ যাতে নক না করে, ফোন সাইলেন্ট বোধ হয়। বৌমা, তোমার শ্বশুর কি রাতে থেকে যাবে? মা, বাবা তো পাপার সাথে দাবা খেলতে বসে গেছে দরজা বন্ধ করে, সো চান্স নেই। আচ্ছা মা, শোয়েব যখনই জাগবে আমাকে একটা ফোন করতে বলবেন, জরুরি কথা আছে। আচ্ছা, রিঙ্কু ঝিঙ্কু কি করছে? আছে, ওদের তো বোঝেনি, অনেক ফ্রেন্ডস পেয়ে গেছে। মা, আমি ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছি, আপনি খেয়ে নিন। ওসব আবার কেন যে করতে গেলে? রাতে ফিরলে বলো, আমি ডিনার বানিয়ে নেব। আজ থেকেই যাচ্ছি মা, বাই। লিনা বিরস মুখে ফোন রাখলো। পিথিলা এদিকেই আসছে। লিনা হেসে বলল, ও প্রীতি, শোয়েব তোমার ফোন ধরবে কি? ও তো বাসায়ই নেই, কি একটা কাজে নাকি বাইরে গেছে, মায়ের ফোনই ধরছে না। পিথিলা হাসলো। ঢাকায় আর কাজ কি? রিমির বিজনেস দেখতে গেছে হয়তো। ও, তুমি এত নেগেটিভ কেন? শোয়েব ইজ এ সফট হার্টেড ম্যান, এটা কেন পজিটিভলি দেখছো না প্রীতি? দরিদ্র একটা মানুষকে সাহায্য করছে, এটা কেন ভাবছো না? পিথিলা কপিতে চুমুক দিল। আপা, আমি কিন্তু তোমার কথায় খুব ভরসা করে আছি, তোমার দেওর তুমিই জানো। সত্যিও বাইরে শোনা, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তোমার শোয়েব তোমার সময়। লিনা পিথির থুতনিটা টিপে দিল। তবে খুব সাবধানে শোনা, শোয়েবকে প্রেসারে ফেলে কিছুই করানো যায় না, এটা সবসময় বুঝতে হবে। শোয়েব যা চায় তুমিও তা চাও। এ তো আর ভালো লাগছে না আপা, আর কত? একটু ধৈর্য তো ধরতেই হবে। শোয়েব ভীষণ ভালো ছেলে কিন্তু। ওই একটা কারণেই তো, না হলে এর থেকে সুপার ক্যারিয়ারের ছেলেরা তো। লিনা একটা চোখ টিপে দিল পিথিকে। পিথি মিষ্টি করে হাসলো। লেটস এনজয় বেবি। লিনা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, রাগ কমেছে তাহলে। রিমি বাড়ি ফিরলো পরদিন রাত 9টায়। নাজিমা মেয়েকে দেখেই বললেন, সকালে খেলি কোথায়? দুপুরে? নিজের প্রতি এত অবহেলা, বর পেয়ে নিজেকে ভুলে গেলে রিমা? রিমি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লো। জুতোটা পায়েই বিছানায় পা তুলে দিল। আজ সারাদিন সে অনেক খেটেছে, ফুরফুরে মনে খেটেছে। বিজনেসে তার শুভদিন আসিতেছে। কিরে, শোয়েবদের ওইখান থেকে ফিরলি কখন? শাড়ি পেলি কোথায়? সকালে নাস্তা শোয়েব ভাইয়ের ওখান থেকে করে বেরিয়েছিলাম মা, দুপুরে খাইনি মা, এত কাজ ছিল যে। মুরগি করেছি, পোলাও করলাম। খাবো না মা, ইচ্ছা করছে না, ঘুম আসছে। রিমি শুয়েই আর মোড়ার মতো করলো শরীরটা। নাসিমা ইতস্তত করতে লাগলেন সামনে দাঁড়িয়ে। রিমি মায়ের দিকে আর চোখে দেখলো। কিছু বলবে মা? প্রীতি এসেছে তোর সাথে দেখা করতে, বসে আছে আমার ঘরে, বিদেশ চলে যাবে বলেছিল। রিমি শোয়া থেকে সাথে সাথেই উঠলো। পিথি গাড়ি আনেনি কেন আজকে? তার মানে বাবা ওকে নামিয়ে দিয়ে গেছে। তার মানে রিমি আর ভাবতে পারলো না। এক সেট কাপড় নিয়ে কলতলার দিকে রওনা দিল সে। আগে কথা বলে নি না রিমা, পরে না হয়। রিমি আবার পেছনে ঘুরে দাঁড়ালো। ব্যাগটা খুলে দুটো ছোট জুয়েলারি বক্স বের করে বলল, মা একটা মজার জিনিস দেখবে? এই দেখো, এই যে দুটো চেন, একটা স্বর্ণের একটা ইমিটেশনের। বলো তো কোনটা ইমিটেশনের? রেহানা মুখ কুঁচকালেন। দুটো তো একই রকম। ভালো করে দেখো, দেখে বলো। এটা ইমিটেশন। ওকে, নাও রেডি টু সি দ্য ম্যাজিক। এই চেন দুটো নিয়ে আমি ছোট্ট একটা খেলা খেলবো, চলো।
নাসিমা মেয়ের মতিগতি কিছুই বুঝতে পারছেন না, স্থির দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে রইলেন। চলো না মা। রিমি মাকে টেনে নিয়ে সিমির ঘরে এলো। ওখানে দাঁড়িয়ে জাস্ট দেখো মা। সিমি বাবুকে খাওয়াচ্ছে, রিমিকে দেখেই বলল, প্রীতি তোর জন্য সে কখন থেকে বসে আছে আর তুই মাত্র ফিরলি? হ্যাঁ রে, কাল রাতে ছিলি কোথায়? রিজি তো তোর চিন্তায় অস্থির, আমাকে বারবার জিজ্ঞেস করছিল। রিমি সিমির কথার জবাব দিল না, হেসে বলল, আপা তোর আর আমার জন্য দুটো ঘরে পরার 12 মাসি হার নিলাম, দেখ তো তোর কোনটা পছন্দ। সিমি মহানন্দে চেন দুটো হাতে নিল। রিমি ইমিটেশনের চেনটা নিয়ে গলায় পরে বলল, আমার এটা। আপা তুই এটা নে। সিমি স্বর্ণের চেনটা হাতে নিয়ে এদিক ওদিক করে দেখে বলল, তোর গলাটা দেখি, তুই বরং এটা নে রিমি, তোর গলাটা আমাকে দিয়ে দে, ওটা পাতলা মনে হচ্ছে। দুটো তো একই আপা, একই দামের। দাম না তো, তোর গলাটা বেশি পাতলা মনে হচ্ছে, দে না। রিমি মহানন্দে নিজের গলার চেনটা খুলে নিয়ে সিমিকে দিল। সিমি ইমিটেশনের চেনটা সানন্দে গলায় পড়লো। আনন্দ তার চোখ চকচক করছে। নাসিমা বিরক্ত ও রাগান্বিত, সিমি এত বোকা। রিমির সাথে সাথে সিমির গলার চেনটা খুলে নিল। এত পাতলা চেন তোর গলায় মানাচ্ছে না আপা, আর একটু বড় লকেট শো হলে ভালো হবে, কাল চেঞ্জ করে নিয়ে আসবো। আমার লকেটটাই এস লিখে নিস। রিমি মাথা নাড়ালো। নাসিমা মেয়ের কাণ্ডে হতভম্ব। সিমির ঘর থেকে বক্স দুটো হাতে বেরিয়ে মায়ের কানে কানে রিমি বলল, পৃথা আপার কাছে চলো। পিথিলা শুয়েছিল, রিমিকে দেখে উঠে বসলো। আপনি ওয়েট করছিলেন আমার জন্য? কালই চলে যাচ্ছ তো? তোর সাথে দেখা করে যাব বলে। আপনার জন্য একটা গিফট ছিল, এই যে। রিমি চেন দুটো বাড়িয়ে ধরলো। আমার খুব ভালো লাগবে যদি নেন। একটা আমার জন্য, অন্যটি আপনার। সেম উপহার কিন্তু পছন্দ করে দিতে হয়, তাহলে এটা নিন, ওটা আমার। রিমি স্বর্ণের চেনটা পিতির দিকে বাড়িয়ে ধরলো। পিতি হাতে নিয়ে বিছানার পাশেই রাখলো। ইমিটেশনেরটা রিমি পিতিলার সামনে টেবিলেই রাখলো। আমি ফ্রেশ হব, আপনি খেয়েছেন? পিতিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রিমি বেরিয়ে দরজার কাছে যেতেই পিতিলা বলল, তুই এত কেন ইনসিকিউর রিমি? রিমি তাকালো শুধু। নিজের সিকিউরিটি তো তুই অন্যভাবেও তৈরি করতে পারিস, তাই না? দারিদ্রতা, অসহায়ত্ব, স্ট্রাগল কখনোই একটা মানুষের গুণ নয়, দুর্বলতা। সেটা তো জানিস, তাই না? একটা মানুষ তার দক্ষতা দিয়ে যেটা অর্জন করে সেটা গুণ। রিমি মিষ্টি করে হাসার চেষ্টা করলো। তুই কেন স্থায়ীভাবে নিজের সিকিউরিটি তৈরি করছিস না? সাময়িক কিছু কি কখনোই শুভ? যা পাচ্ছিস তা আঁকড়ে ধরতে চাইছিস যে? এমনও তো হতে পারে ওটা সলিড নয়। জীবন অনেক দীর্ঘ সময়ের রিমি। আমরা ভেবেই নিই জীবন ছোট, বাট ইটস নট এ লং জার্নি। আপা, অনুভূতি আর সম্পর্কে আমরা সবাই একই সাথে ইনসিকিউর, এবং এই দুই বিষয়ে সাময়িক। দীর্ঘ জীবনে আমরা শুধু টেনে নিয়ে যাই মাত্র। পয়েন্টটা হলো কে কোন প্রসেসে শেষ করবে। কেউ হেরে, কেউ জিতে শেষ করে, তবুও তো করতে হয়। সুখ বা দুঃখ, কোনো অনুভূতি একটার উপস্থিতিতে আর একটা মিথ্যা হয়ে যায় না। এই যেমন আমরা এখনের আর্থিক সচ্ছলতা কিন্তু আগের অর্থনৈতিক কষ্টের দিনগুলোকে মিথ্যা বলতে পারি না, শুধু বদলে এসেছে। তার মানে তুই বলতে চাইছিস যেটা সাময়িক অথচ সুখের নয় সেটাই নিবি? অবশ্যই নিব। ধরেন আমার ভীষণ পেটে ব্যথা, ডক্টর বলে দিল এই পেটে ব্যথা আমার সারা জীবনের। এর মধ্যে কেউ একজন আমাকে একটা ওষুধ দিয়ে যদি বলে এটা খেলে 1 ঘন্টার মতো আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন, তাহলে কেন খাবো না? 1 ঘন্টাও জীবনে কম কি? পিথিলা এবার রিমির দেয়া চেনের বক্সটা খুললো। গোল্ড ব্যাপারে বিজনেস তো ভালোই এগিয়ে গিয়েছে দেখছি, সাথে বুদ্ধিও। আমার এখন সত্যি ফ্রেশ হতে হবে আপা, ক্লান্ত লাগছে। রিমি বেরিয়ে গেল। নাসিমা দরজার আড়ালে দাঁড়িয়ে ঠিক দেখলেন। রিমি চলে যেতেই পিথিলা নিজের চেনটি রিমির টেবিলে রাখা ইমিটেশনের চেনটা নিল। পিথি বেরিয়ে যাওয়ার সময় নাসিমা পিছু ডাকলেন, থেকে যা, কতদিন আর আসবি না? পিথিলা ছল ছল চোখে বেরিয়ে গেল। রাগ হচ্ছে তার, কষ্ট হচ্ছে তার। যে সোয়েবকে সে অনায়াসেই পেত, রক্তের সম্পর্কের জন্য লড়াই করে পেতে হচ্ছে। বারান্দা পেরিয়ে পিথিলা অন্যায় চোখ মুছলো। মাকে জড়িয়ে ধরে কাটতে পারলে পিথিলা আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাতে রিমি শুতে গিয়েই বলল, মা তুমি অন্য ঘরে শো, পার্টিশনের দরজা আটকে দিও, আমি একা শুব। নাসিমা চট করে বিছানায় উঠে গেলেন। আমি তোর সাথেই শুভ রিমি, একা একা আমার খুব ভয় লাগে। স্বর্ণের হারটা নাসিমা মেয়ের গলায় পরিয়ে দিলেন। রিমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো।
দুজনকে তুই বেছে নেবার সুযোগ দিলি, দুজনেই কিনা ইমিটেশন নিল। তোর জিনিসে মেয়ে দুটোর কি যে লোভ, কিন্তু তোর চেষ্টা, তোর ভাগ্য, তোর সফলতা চাইলেও তোকে ছেড়ে যাবে না। লোভ করে তো যেতে যায় না মা, সততা নিয়ে চেষ্টা করলে অনেক ছোট জিনিস বড় হয়ে যায়, আবার শুধু লোভের কারণে অনেক বড় জিনিস ছোট হয়ে যায়। কত জ্ঞানী হয়ে গেছিস রে তুই। এই শোয়েবের মা তোকে কিছু দিল? প্রথমবার ছেলের বউয়ের মুখ দেখলো, কি দিল রে? রিমি জবাবে মুখ ভ্যাংচালো শুধু। হেডফোনটা কানে লাগিয়ে ল্যাপটপ খুলে বসলো। আজকাল তার গান শুনতে বেশ মজা লাগে, বিশেষ করে রোমান্টিক গান। এই যেমন তোমাকে দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া দেখার কিছু নাই। আচ্ছা, দেখতে দেখতে অন্ধ হবার কি আছে? অবশ্য শোয়েব ভাইকে দেখে দেখে অন্ধ হয়ে গেলেও ক্ষতি নেই। শোয়েব চলে যাওয়ার পর এই 2 মাসে রিমি হাড়ে হাড়ে টের পেয়েছে মিস করা কাকে বলে। বিজনেসে ঢেলে দিয়েছে নিজেকে একদম, ক্ষণিকের বিশ্রামাগারেও পড়াতে গেছে খুব স্বাভাবিকভাবে। শুধু একটা জিনিস ব্যতিক্রম, লীনা ম্যাম রিমির সাথে কথা বলেন না, দেখা হলেও কৌশলে সেটা এড়িয়ে যান। শোয়েবের সাথে নিয়ম করে যোগাযোগ হচ্ছে, তবে ভিডিও কলে রিমি কথা বলতে পারে না, অস্বস্তি হয় খুব। সেদিন তো ভিডিও কলে শোয়েব ভাই চুমুও খেয়ে নিল। ছি, রিমির সাথে সাথেই ফোন কেটে দিয়েছে। ওখানে যাওয়ার পর শোয়েব ভাইয়ের একটা পরিবর্তন অবশ্য হয়েছে। শোয়েব ভাই শুকিয়ে আরও লম্বা হয়ে গেছে। আচ্ছা, দেশে ফিরলে দুজন পাশাপাশি দাঁড়িয়ে হাইটটা একটু মাপতে হবে মনে করে। রিমির ভাবনার ছেদ পড়ল। পিয়ন চা দিয়ে গেছে দামি সিরামিকের পরিষ্কার কাপে, ধোয়া ওটা গরম চা। রিমি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। রিমি এখন বসে আছে রেজন সাহেবের বাবা অ্যাডভোকেট ডক্টর এনামুল হক সাহেবের অফিসে। অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল 11টায়, 11:30 বেজে গেলেও তিনি আসেননি। রিমি মুখের কাছে নিয়ে চাটা সামনে থেকে আবার সরিয়ে রাখলো। চায়ের গন্ধে গা গুলিয়ে আসছে। আজকাল তার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, বিশেষ করে সকাল 10টার পর থেকে শরীর খারাপটা যেন বেড়ে যায়। রিমি আবার ঘড়ি দেখলো, 11:40। ইনামুল সাহেব তাকে এত বসিয়ে রাখছেন কেন? সে তো সব সত্য মেনেই এসেছে, রেজনকে ফিরিয়ে দেওয়ার সব কথাই তো শিওর। এর আগেও সে 2 দিন বসে থেকে গেছে, আজ তাহলে ইচ্ছে করে নয় তো? হ্যালো রিমি, আমি তোমাকে অনেক বোর করলাম, সরি মামনি। রিমি পেছন ঘুরে তাকালো। মধ্যবয়সী সুদর্শন চেহারার হাসি খুশি ভদ্রলোক, পোশাক আশাক পরিপাটি, হাতে এক গাদা বই, তবে উকিলদের কালো লেবাস নেই, বরং ঝকঝকে সাদা শার্ট প্যান্টে কেতা দুরস্ত। বোঝাই যায় রেজন সাহেবের বাবা, চেহারায় 90% মিল। রিমি হেসে সালাম করলো। আপনি খুব ব্যস্ত মানুষ, তাও আপনাকে ডিস্টার্ব করতেই তো বসে আছি। আপনি ছাড়া কেউ এই কাজে। রিমি কথা শেষ করতে পারলো না। এনামুল সাহেব চেয়ার টেনে বসলেন, চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, খুব ব্যস্ত থাকি, লাস্ট 2টা মিটিংয়ের কথা রাখতে পারিনি বলে সরি। তোমার জন্য 10 মিনিট সময়, এর মধ্যে ভূমিকা ছাড়া মূল স্টোরিটা বলে ফেলবে? ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ইওর টাইম স্টার্ট নাও। রিমি থমথমে খেয়ে গেল। কিভাবে বলবে, কোথা থেকে শুরু করবে? ও মাই গড! কি হলো বলো, আমি তো ব্যাপারটা লিখিত ডেসক্রিপশন নিই বই, তুমি শুধু রিকল করবে। তবে মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করে নিই, গাধাটা কি তোমার কথায় রাজি? রিমি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওকে ডান, তুমি বলতে থাকো, আমি প্রশ্ন না করলে থামবে না। রিমি সামনে রাখা পানির গ্লাসে এক চুমুক দিয়েই মুখ কুচকালো। পানিটাও বিষাদ লাগছে। মাস 10 আগে আমি একটা টিউশন শুরু করি। শোয়েবের সাথে পরিচয় ওখান থেকে। তারপর একবার অ্যাক্সিডেন্টলি ওনার সাথে আমার হাসপাতালে রাত কাটানো হয়। মূল ঘটনা শুরু সেখান থেকে। তখন আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়। তবে সেই সময় আমি অবচেতন এবং শোয়েব অর্ধ অবচেতন, মানে মনোবৈজ্ঞানিক ভাষায় সাবকনশিয়াস মাইন্ডে ছিল। সেই ব্যাপারে শিওর না হলেও খটকা ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর আমি তো টের পাই বেশ ভালোভাবে, কিন্তু সবকে বলিনি। কেউ নিশ্চিত ছিল না বলে আমাকে জিজ্ঞাসা করেনি। খটকা তো ছিলই, কিন্তু পরে সে এই বিষয়টা অন্যভাবে নিশ্চিত হয়। রিমি একটু থামলো। বলতে থাকো, ইওর টাইম ইজ রানিং। জি, তারপরেই আমাদের দুজনের মধ্যে একটা মানসিক বন্ধন তৈরি হয়। বলতে পারেন অস্পষ্ট কিন্তু তীব্র টান। ব্যাপারটা শোয়েবের দিক থেকে বেশি ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো অপরাধবোধ অথবা সাময়িক প্রচ্ছন্ন ঘোর,
যে কারণেই হোক শোয়েব কাছে আসার চেষ্টা করতে লাগলো। আমি শূন্য মানুষ, যা আমার সামর্থ্যের বাইরে তা এড়িয়ে যাওয়ার কাজটা আমি ভালো পারি, কিন্তু শোয়েব আমাকে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে। ইনফ্যাক্ট আজকে আমার এই বিজনেসের সবই সে। সেদিন সকালে আমার চুলে পেঁচানো ছেঁড়া গামছা দেখে 30 পিসের গামছা গিফট করলো আমায়। আমি সেটা বিক্রিও ওদের বাড়ি থেকে শুরু করলাম, তখন অবশ্য নাচে। রিমি একা একাই হাসলো। বেটার তুমি মেন পয়েন্টগুলো ডেসক্রাইব করো মামনি, ছোট ছোট নোটসগুলো ছেড়ে দাও, একটু ব্রিফ করে বলো। এনামুল সাহেব হালকা কেশে নিলেন। ডিটেলে তো তুমি লিখেই এনেছো তাই না? জি, মেন পয়েন্ট হলো সেই শারীরিক সম্পর্কই শোয়েবকে বেঁধে ফেললো, যার নাম ভালোবাসা। আমিও পরে কনফার্ম হলাম এটা ভালোবাসা, কামনা নয়, কারণ তিনি আমাকে যোগ্য আর সুখী করতে উঠে পড়ে লাগলেন। আমার সুখ তার একমাত্র ডিমান্ড হয়ে গেল। ওই ব্যাপারটা তিনি তার মায়ের সাথেও শেয়ার করলেন, তবে এ নিয়ে আমাদের দুজনের সরাসরি কোনো দিন কথা হয়নি। প্রচণ্ড জ্বরের ঘরে আচ্ছন্ন একটা মানুষ একটা হাই স্লিপিং ডোজের ইঞ্জেকশন দেওয়া একটা মেয়ের সাথে খুব অল্প সময় একটা ফিজিক্যাল রিলেশনের দায়বদ্ধ হয়ে পড়লেন। এটা ভেবে আমি তাকে কখনোই এই ব্যাপারে কিছু বলিনি। জীবনে এত দুঃখ কষ্টের মাঝে আমি কাটিয়েছি যে শোয়েব যদি এটা অস্বীকারও করতো আমার কিছুই ফিল হতো না। আমার এত নির্লিপ্ততায় শোয়েব আরও মুগ্ধ হলো, ভালোবাসার দ্বিগুণ থেকে শতগুণ হলো। আমিও পা মিলিয়ে ভালোবাসায় আগাতে চাইলাম। দারিদ্র জীবনের অবসানে আমি বিজনেসের লোনের চেষ্টা করলাম। রিজওয়ান সাহেবকে তখনই আমি চিনি, কিন্তু লোনের টাকাটা লোনের নাম করে আমায় দিলেন শোয়েবের মা। তার ছেলের অনিচ্ছাজনিত অপরাধকে আমি খুব স্বাভাবিকভাবে ক্ষমা করে দিয়েছি। এতে তিনি ঋণ শোধ করলেন। তিনিও ধরে নিলেন তার ইঞ্জিনিয়ার ছেলে দারিদ্র একটি মেয়ের সাথে একান্তে কিছু সময় কাটিয়ে সত্যিই অপরাধ করেছে, কিন্তু আমি জানি এতে ঋণের কিছু নেই। ভালোবাসা হয়ে গেছে আমাদের, ওটা দুর্ঘটনা ছিল, যেটা অবচ্ছন্ন অনুভূতি। টাকার কথাটা কখন জানলে? বিয়ের পর বললেন এটা আমার নৌবো সালামি। রিমি আবার থামলো, পানির গ্লাসটা হাতে নিয়ে রেখে দিল। আবার গা গুলানো ভাবটা বাড়ছেই। তুমি কিন্তু টাইম নষ্ট করছো, আর মাত্র 8 মিনিটস বাকি। জি বলছি। শোয়েব আমার বিজনেস পুরো দমে দাঁড় করিয়ে দিল কিছুদিনেই। আমিও শ্রম দিতে লাগলাম। ওর পরিবারের জন্য আমাকে যোগ্য করতে ও সর্বস্ব ঢেলে দিল। এরকম ঠিক হয়ে চলতে লাগলো সব। এর মাঝে বিয়ে করে নিলেন আমায়। বিয়ের পরেই তো শোয়েবের মা আমায় বলেন, তোমার বিজনেসের লোনের টাকাটা আমি তোমার মুখ দেখার উপহার দিলাম। শোয়েবের বউ তুমি, এত অনেক কম তোমার জন্য। নিজেকে জীবনের সব থেকে সুখী মেয়ে মনে হলো। এর মতো বাদ সাধল লিনা। তিনি আমাদের স্ট্যাটাস ভিত্তিক অসমতাকে মানতে পারলেন না। পৃথিলাকে সাথে করেই তিনিই পাঠান। তিনি অনেকটা চ্যালেঞ্জের মতো করে আমায় লিখলেন। এই যে রিমি লিনার লেখা চিঠিটা টেবিলে রাখলো। এনামুল সাহেব চিঠিটা হাতে নিয়ে চোখ বুলালেন। বাহ, চমৎকার হ্যান্ড রাইটিং, গোছানো ভাষা, দারুণ শর্ত। আমার মনে হয় চিত্রার নীলার সামনে বসে পিথিলাই লিখেছে। নীলা নিজে লিখলে নাম সই করতো, ইনিশিয়াল থাকতো। জব করা এই যুগের মেয়ে এরকম গুটি গুটি অক্ষরে নাম লিখতো না। এই চিঠি পেয়ে কি ভাবলে? আমি ভাবলাম শোয়েব তো আমার সাথেই আছে, এতে যদি সব স্বাভাবিক হয় হোক না। তাছাড়া ও ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার। সারা বাংলাদেশ থেকে মাত্র 50 জন এই ওয়ার্কশপটার জন্য সিলেক্টেড ছিল। অনেক বড় সুযোগ এটা, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ওর বলতে পারেন। আমি বাদ সাধলাম না, কিন্তু লিনা এই সুযোগটাকে ব্যবহার করলো। আর পৃথিলা তো খুবই অ্যাগ্রেসিভ, মানে ওই যে যুদ্ধ আর প্রেমের সব খাটে এইরকম মেনে চলা মেয়ে। আমি জানতাম কিছু একটা প্ল্যান ওদের আছে, কিন্তু এরকমভাবে ভাবিনি, এরকম প্রাণ সংশয় করে সেটা ভাবিনি। শোয়েব ফেরার কথা ছিল 7 তারিখে। সেদিন থেকেই ওরা ডিসকানেক্টেড। ওদের পরিবার শোয়েবের বেঁচে থাকতে জরুরি মনে করেছে। শোয়েব না ফিরলেও চলবে ওদের জন্য, তাই পৃথির হুমকিতে ওরা একদম সাইলেন্ট। তাছাড়া পৃথিলা এডুকেটেড মেয়ে, ম্যানেজ করে নিয়েছে সবাইকে। শোয়েবের মা বাদে সবাই আগে থেকে পৃথিলাকে ভালোবাসত। এখন তাই শোয়েবের মা ও সাইলেন্ট। তিনিও বলেছেন শোয়েবের ভালো চান, শোয়েবকে সুস্থ জীবিত দেখতে চান। এতে করে যদি পৃথিলাকে বিয়ে করে ভালো থাকতে হয় মন্দ কিছু নেই। আমি তো কোনো কালেই তাদের যোগ্য ছিলাম না। এখন তারাও ভাবছে যদি ছেলে আবেগের দায়বদ্ধতা ভুলে গিয়ে স্ট্যান্ডার্ড জীবনে ফিরে আসে ক্ষতি।
আমার সাথে অ্যাক্সিডেন্টলি এক রাত কাটানোর মূল্য তো তারা পরিশোধ করে দিয়েছে সেই কবেই। শোয়েবের ফিরে আসার চেষ্টায়ও ওদের পরিবারের কেউ আমার সাথে নেই। এতে যে শোয়েবের কোনো উইকনেস নেই, তুমি শিওর? 70% শিওর। কিন্তু আমি চাই শোয়েব ফিরুক আমার কাছে, কারণ শোয়েবের চোখে আমি দায়ের পাশাপাশি অনুরাগও দেখেছি। সে আমাকে চায়, প্রচণ্ডভাবে চায়। আমার মতো মেয়ের ভালোবাসা তুচ্ছ ব্যাপার, তাই ভালোবাসার শক্তি দিয়ে নয়, লিগালি আমি আগাতে চাই। এই যে আমার বিয়ের যাবতীয় পেপারস, আমি আমার স্বামীকে ফেরত চাই। আমার এই অসচ্ছল দুঃখপীড়িত জীবনে আলো এনেছে শোয়েব। এই ট্রাপটা থেকে শোয়েব মুক্তি পাক। আমি জানি শোয়েবের দায়বদ্ধতার কষ্ট পাচ্ছে, আমাকে না পেলেও সে বাঁচতে পারবে, কিন্তু ওকে জোর করে কিছু চাপিয়ে দিলে ও মরে যাবে, সত্যিই মরে যাবে। রিমি চোখ মুছল। এনামুল সাহেব ঝিম মেরে আছেন। আমার ফিস মনে আছে তো তোমার? আমি বরং বেশি দিব আপনাকে, অনেক কমাচ্ছি আমি। রিজওয়ান সাহেব, আপনার পা ধরে ক্ষমা চাইবেন, আমার বোনও চাইবে, তারপরও ফিরে আসবে আপনার কাছে। একমাত্র সন্তান স্নেহ কাতর আপনি কত কষ্ট পাচ্ছেন আমি তো বুঝতে পারছি। রিজওয়ান সাহেবকে টাইট দিতে ফেরাবার সকল পথ আমি তৈরি করছি আস্তে আস্তে। রিমির কণ্ঠে অসীম দৃঢ়তা। টাকার অঙ্ক আমার ফিস বাবদ চাই না, সেটা তো আগেই বলেছি। আমি শুধু চাই আমার ছেলের বউ নিয়ে অপরাধ স্বীকার করে ফিরে আসুক, বুকে থাকুক আমার। শুধু মাথা কামিয়ে দিলাম বলে আমায় ভুলে গেল, আর এই আমায় না জানিয়ে একটা বাচ্চার মাকে বিয়ে করে নিল, তাতে কি আমার রাগ হতে পারে না? এনামুল সাহেবের গলা ধরে এলো। এই জীবনে আমি যা সব করেছি আমার ছেলের জন্য, সৎ পথে, আবার অনেক কিছু অসৎ পথেও, হয়তো আমারই অসতার ফল। ছেলেটা এমন একটা কাজ করলো, তাও আমার ভালো লাগছে যে তাকে ফিরে পেতে একটা ভালো কাজ আমি করতে যাচ্ছি। আপনি শোয়েবের ফেরবার ব্যবস্থা করুন, আমি বাকি সব ম্যানেজ করে দিব। আর হ্যাঁ, শোয়েবের সাথে আমার লাস্ট কথা হয় 6 তারিখ বিকেল 4টায়। সেই পর্যন্ত সে খুব নর্মাল ও ভালো ছিল। উঠছি। তিনি উঠতেই এনামুল সাহেব বললেন, আমার ধারণা শোয়েবের মাকে পিথিলা শোয়েবের ভালো থাকাটা যে কোনো উপায়ে এনশিওর করেছে, না হলে তিনি কেন বদলাবেন? পিথিলা শুধু তোমার কাছ থেকেই শোয়েবকে ডিসকানেক্ট করেছে। হবে হয়তো। শোয়েব যদি স্বাভাবিকভাবে পিথিলাকে চাই, এতে আমি আপত্তি করব না, কিন্তু ওকে কেউ জোর করবে সেটা আমি কিছুতেই হতে দেব। তুমি কিন্তু একবারও উল্লেখ করনি পিথিলা তোমার বোন, ওর সাথে তোমার রক্তের সম্পর্ক আছে। তবে গুড, একজন ক্রিমিনালকে আত্মীয় বলা ঠিক নয়। রিমি মৃদু হেসে পড়ল, আমি কিন্তু আরেকটা চরম সত্যও আপনাকে বলিনি, বলতাম, কিন্তু আমি চাই সবার আগে শোয়েব জানে। এনামুল সাহেব চোখের কোণে আসা পানিটা মুছলেন। রিজওয়ানের জন্মদিন গেল গত সপ্তাহে, গাধাটাকে এটা দিও, বনানীর বাড়িটা আমি ওকে। রিমি পেপারসের ফাইলটা টেবিলেই রাখলো। আপনি দোয়া করে দিন শুধু, একদম 10 বাড়ির মালিক আপনার ছেলে নিজেই হবে। মন থেকে করা বাবা মায়ের দোয়া পৃথিবীর সব সন্তানের জীবনের সব থেকে বড় উপহার। এই যে আমার কিচ্ছুটি নেই, তাও একটার পর একটা বিপদে আমার পথ খুলে যাচ্ছে, তার একমাত্র কারণ আমার মায়ের দোয়া। আমার জীবনের সব থেকে কঠিন চ্যালেঞ্জটা ফেস করতে আমি ঢাকা শহরের সব থেকে বড় উকিলের পাশে যাচ্ছি। এনামুল সাহেব রিমির জন্য রেখে যাওয়া ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন। বাবা মায়ের ভালোবাসাটা কেন সন্তানেরা বুঝে না বলো তো? ও তো সন্তানের ভালোবাসা বোঝে না, সম্পর্ক অনেক দামি সম্পদ, এটা যখন কেউ বোঝে তখন আর সমস্যা হয় না। তাহলে পিথিলা সম্পর্কে তোমার বোন হলেও কেন বুঝলো না? রিমি আবারও বসলো চেয়ারে, শক্ত গলায় বলল, পৃথিলা আমার বোন নয়, সম্পর্ক নিয়ে আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে। যেমন হলো রক্তের সম্পর্ক বলে কিছু হয় না, আমরা কাছাকাছিভাবে বেঁচে থেকে যেটা তৈরি করি সেটা হলো সম্পর্ক। এই যেমন এখন আপনার সাথে আমার তৈরি হচ্ছে। আরও সহজ করে দিই, ধরেন একজন মায়ের বেবি হওয়ার পর অন্য একটা বেবির সাথে তা বদলে দেওয়া হলো। দীর্ঘদিন সে এই অন্যের বাচ্চাটিকেই নিজের সন্তান ভেবে না জেনে লালন পালন করলো, এবং কোনোদিন সে যদি নাও জেনে যে এই বাচ্চাটি অন্যের, সেই মা নিজে ভেবেই ভালোবাসবে, টেরও পাবে না। এই যে আমরা অনেককে না জেনে রক্ত দিই, তাতে কি সেই মানুষটা কোনো সম্পর্কে টান অনুভব করে না। সেক্ষেত্রে কি দাঁড়ালো? উপস্থিত কমিউনিকেশন, খেয়াল, যত্ন আর অনুভব, এসব মেলালে যা তৈরি হয় সেটা সম্পর্ক। তার মানে কারোর অনুপস্থিত কোনো সম্পর্কই তৈরি করতে পারে না, তাই না?
একদম। পৃথিলার যদি সিমি আপার চেহারার সাথে মিল না থাকতো আমি তো কোনোদিন খোঁজও নিতাম না। ইভেন আমার বাবা চিনি তাকে একবার দেখেই আমার খুব আনকমফোর্টেবল লেগেছে। মনেই হয়নি বাবা। সম্পর্ক তৈরিতে অনেক কিছু দরকার। দূর থেকে হুট করে এসে বললেই হলো না আমি তোমার অমুক, আমি তোমার তমুক। পৃথিবীতে মানুষের তৈরি করার সব থেকে আশ্চর্য জিনিসের নাম হলো সম্পর্ক। সম্পর্ক একটা অনুভূতি, একটা দায়িত্ব, একটা ডিউটির নাম। তুমি তো বেশ ঝকঝকে বেইনের মেয়ে। উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট? রিমি মিষ্টি করে হাসলো। সোহেব আসুক, আমি শুধু একজন যোগ্য প্রেমিকা হতে চাই যে অনেক আগে প্রেমিকের বইয়ের রূপ ধারণ করে ফেলেছে। রিমি চোখ মুছলো, আবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রিমি উঠে দাঁড়ালো। এনামুল সাহেবও উঠে দাঁড়ালেন, হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমার নিউ ক্লায়েন্টের সাথে একটা হ্যান্ডশেক তো করতেই পারি। রিমিও হাত বাড়িয়ে দিল। ইনামুল সাহেব আবেগে আপ্লুত ধরা গলায় বললেন, সমুদ্রে এক ধরনের প্রচণ্ড সাহসী মাঝিদের দল আছে বুঝলে মা, যারা প্রচণ্ড ঝড়েও নৌকার হাল ধরতে পারে। একদম ভয় পায় না এরা, বরং ঝড় তাদের বেশ পছন্দের। ডুবে যাওয়া নৌকাকে ঝড়ের কবল থেকে বাঁচিয়ে ফিরতে এরা দক্ষ। এদের আনন্দ শুধু ঝড় মোকাবেলায়, মরে যেতেও ভয় করে না এরা। তুমি হলে সেরকম রিমি। জীবন সমুদ্রে তুমি অন্তত সাহসী মেয়ে। এই যে শক্ত করে হাল ধরে আছো, অল দ্য ভেরি বেস্ট মাই চাইল্ড। রিমি বেরিয়ে এসে গাড়িতে উঠলো। এই লড়াইয়ের সে একদম একা। রিমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। হু হু করে কান্না পাচ্ছে তার। এই পৃথিবীতে একটা জিনিসও কি সহজভাবে তার হবে না? এত যুদ্ধ করে কি বাঁচা যায়? সোহেব ভাই ঠিক আছে তো? মেরে ফেলেনি তো? না না, হতেই পারে না। তার মধুর স্বপ্নটা তো এখনো বলা হয়নি। রিমি গাড়ির জানালা দিয়ে বমি করে দিল। বুকে জমে থাকা কষ্ট যেন। সাহেব রিমিকে দেখতে এলেন, হাতে এক গাদা ফুল নিয়ে। রিমি দেখেই উঠে বসলো। আপনি না এলেও পারতেন, আমি অতটা গুরুতর অসুস্থ নই কিন্তু। এনামুল সাহেব স্নেহময়ী দৃষ্টিতে হাসলেন। তার পরনে ধপধপে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, বাবাদের মতো দেখতে লাগছে। আমার সব থেকে স্পেশাল ক্লায়েন্ট তুমি, যে কিনা কেসের শুরুতেই আমার ফিস শোধ করে দিয়েছি, যার জন্য আমি একমাত্র সন্তানকে কাছে ফিরে পেয়েছি। তার অসুস্থতা নিশ্চয়ই আমার কাছে অনেক বড়। এখন কেমন আছো? ভালো, বেশ ভালো। শরীরে দুর্বলতা কাটাতে এরা সেলাইন নিতে বলেছে তাই। এরপর ল্যাপটপটা বাড়িয়ে ধরে রিমি বলল, এই দেখুন, হাসপাতালে শুয়েও আমি দিব্যি কাজ করছি। এনামুল সাহেব হাসলেন। বেডের অন্য পাশে রাখা টেবিলটাতে ফুলগুলো রাখতে রাখতে বললেন, শোয়েবের ফেরার খবরটা আমি তোমায় সামনাসামনি বলতে চাইছিলাম। তুমি হাসো না কাঁদো দেখতে খবরটাই এমন যে ফুল হাতে করে নিজে না এসে দিলে ওই খবরের ওজন কমে যেত। ওর অফিস থেকে ফোন করে জানিয়েছে আমায়। আমি ভাবলাম সারপ্রাইজ দিব। তাছাড়া লিভ নিয়েছি কয়েকদিনের, ফ্রি সময় ছিল, এলাম তাই আর কি। রিমি মিষ্টি করে হাসলো। তার ইচ্ছে করছে এনামুল সাহেবের পা ছুঁয়ে সালাম করে ধন্যবাদ কি করে সে দেয় এই বাবার বয়সী মানুষটাকে। ফ্লাই করবার আগে তিনি ফোন করেছিলেন অফিসে। বাড়িতে ফোন করে নাকি বকে ধমকে একেবার ওর মা মেসেজ করে সরি চেয়েছেন আমার কাছে। এই কয়েকদিনে ওখানে তো একবার যাওনি তাই না? না, কারো ফোন পর্যন্ত ধরিনি। আপনার কথা টু দ্য পয়েন্ট পালন করেছি। গুড। সোহেব তোমায় ফোন করেনি? না, তবে ফ্লাইটের টিকিটের ছবি তুলে পাঠিয়েছেন। হাজব্যান্ড এসে দেখবে বউ অসুস্থ? এর আগেই রিলিজ করে দিবে আমায়। আপনি যে কত ব্রেভলি ওখানকার ব্যাপারগুলো হ্যান্ডেল করছেন এই বিষয়টা নাকি শোয়েবের অফিসে বলেছে। আসলে তোমায় তো বেশি কিছু করতে হয়নি রিমি, বরং ওর অফিস সব করেছে। শুধু ক্লেইমের পেপারসগুলো আমি রেডি করে দিয়েছিলাম। অত কষ্ট হয়নি কিন্তু, তবে লিগালি একটা হ্যারাসমেন্ট কেস কিন্তু করাই যেত ওর উপর। অ্যাটলিস্ট নিজের ধৃষ্টতার একটা শিক্ষার দরকার ছিল পৃথিলা। কেস করে হয়তো ওকে প্রবলেমে ফেলা যেত, সত্যি কি শাস্তি দেওয়া যেত ওকে? তাছাড়া আঙ্কেল, এখানে আমি আরেকটা থিওরি ব্যবহার করেছি। থিওরি আবার কি? বোন স্নেহে ছেড়ে দিলে, প্রুফ দিলে সে মেন্টাল পেশেন্ট, এতে করে কি লাভটা হলো? লাভ কিছু নেই হয়তো, কিন্তু উপলব্ধি আছে একটা। এই যে যেমন পৃথি যে ড্রামাটা করলো এতে কষ্ট পেলাম, আমি বিরক্ত, আর রাগান্বিত হলো শোয়েব। এই যে পৃথিকে আমি বিনা সাজায় মুক্তি দিলাম, শোয়েবের রাগ হয়তো বাড়ল, কিন্তু ডিসিশনটা যে এখন অ্যাকুরেট নিতে পারবে। পৃথিবী যে ভালো করবে নাকি চূড়ান্ত মন্দ করবে তা ও নিজেই ঠিক করবে। 1 একজন ক্রিমিনাল মাথার ভিতরে ক্রাইম প্ল্যান করলেই তার পুরো শান্তি হয় না। ও রাগ হয়তো বাড়লো, কিন্তু ডিসিশনটা যে এখন অ্যাকুরেট নিতে পারবে। পৃথিবী যে ভালো করবে নাকি চূড়ান্ত মন্দ করবে তা ও নিজেই ঠিক করবে। একজন ক্রিমিনাল মাথার ভিতরে ক্রাইম প্ল্যান করলেই তার পুরো শান্তি হয় না।
বরং ক্রাইমটা করা অবধি লকে ওয়েট করতে হয় দণ্ড দেওয়ার জন্য। আপনার ল কিন্তু তাই বলে। তাও হালকা পাতলা শাস্তি হতো কিন্তু মামনি। আমার লজিক বলছে ঠিক অমনি একটা। অল্প শাস্তির কি দরকার আঙ্কেল? আর এখন যে সার্টিফিকেট সে মেন্টালি সিক, এটাও তো কম সাজা নয়। পৃথিলাকে পানিশ করলে তার বাবাও কষ্ট পেত। অজানা ওই মানুষটিকে যাকে বলা হচ্ছে আমার, তাকে কষ্টে ফেলাটি কি ঠিক হতো? তোমাকে আগেই বলেছিলাম ল পড়লে জাস্ট ম্যাজিক্যালি পারফরমেন্স দিতে পারবে। তোমার থিওরিগুলো শুনতে অসাধারণ লাগে। সুস্থ হয়ে বাসায় আসো একদিন মামনি, সারাদিনের জন্য। রিমি হেসে মাথা নাড়ালো। তুমি যে হাসপাতালে সে জানে। রিমি নাসূচক মাথা নাড়ালো। বলো কি, কালই তো আসছি। এর আগেই আমায় রিলিজ করে দেবে। একা একাই ভর্তি হলে? ডক্টর দেখাতে এলাম। খাওয়া দাওয়া একদম করতে পারছি না। ডক্টর বললেন 12 ঘন্টা NBM করে স্যালাইন নিলেই ঠিক হয়ে যাবে। ভাবলাম আর কাউকে না জানে, মাকেও বলিনি। শুধু শুধু চিন্তা করবে, আমি তো আর অসুস্থ নই। আমাকে জ্বালানোর কেন? রিমি অন্যদিকে তাকালো। চোখ ভিজে আসছে কেন তার? সোয়েবকে ফিরিয়ে আনতে ওনার চেষ্টা, ছুটাছুটি, একাগ্রতা, হুতাশ। এই যে সোয়েব খুব ইজিলি আর অল্প সময়েই ফিরছে, এটা তো সম্পূর্ণ তারই ক্রেডিট। রিমির বাবা হলে কি এমন করতো? গার্জিয়ান ছাড়াই বেঁচে আছি তো। এই এতটা দিন আপনি একজন যিনি দায়িত্ব নিয়ে উজাড় করে খেটেছেন, আপন মনে হলো খুব, সেই জন্য। আমি সুখের অসুস্থতায় অসুস্থ, কাউকে বলতে মন চাইছিল। আমি যেটা করেছি তা কিন্তু রিজুয়ানের জন্য, শুধু শোয়েবের জন্যও বলতে পারো। আমি যতবার ওকে কানেক্ট করছিলাম ও ব্যাকুল হয়েছিল তোমার জন্য। শুধুমাত্র তোমার বোন বলে লিগালি পৃথিলাকে শোকড করেনি। শোয়েবের ব্রড মাইন্ডনেস মুগ্ধ করেছে আমায়। আমার কিন্তু সেটা মনে হয়নি একটু। মনে হচ্ছিল আপনি আমার জন্য কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন নিজের মেয়ের মতো। ইনামুল সাহেব এগিয়ে এসে রিমির মাথায় হাত রাখলেন। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয় আমি সেদিনই বুঝেছিলাম তুমি মা হচ্ছ। ওর জন্যই কাঁদছিলে তুমি। শোয়েবের জন্য টেনশনের চেয়ে কষ্ট পাচ্ছিলে বেশি। রিমি মাথা নিচু করে ফেললো। দারুণ অনুভূতি নাকি মা হওয়া। অথচ আঙ্কেল, আমি তো মরেই যাচ্ছি অসুস্থতায়। খেতে পারছি না, ঘুমোতে পারছি না। পরিচিত প্রিয় জিনিস, খাবার দুর্গন্ধময় ঠেকছে। তুমি সব কথা কত সহজভাবে বলে ফেলতে পারো মা, আমি কেন পারি না? এনামুল সাহেব ছোট্ট একটা বক্স বের করলেন পকেট থেকে, রিমির হাতে দিয়ে বললেন, এটা আমার তরফ থেকে মামনি। রিমি সানন্দে হাত বাড়িয়ে বক্সটা নিল। সরি, বা হাতে নিলাম। কি এটা? বাহ, কি সুন্দর চামচ। স্বর্ণের? আমার জন্য? কার জন্য? তোমার মধ্য করে যিনি আসছেন, যাকে সাথে করে তুমি এই লড়াইটা একা করেছো, তার জন্য। সে প্রথম যে খাবারটা মুখে তুলবে, এটা দিয়েই যেতে হয়। রিমির চোখের পানি এবার ধারা হয়ে নামলো। রিমি মা, জানো পরশ পাথরের মতো তুমি। কাছে আসতেই ভালো হয়ে যেতে ইচ্ছে করে। রাগ নেই, ক্ষোভ নেই, সব স্বাভাবিক। তুমি কিন্তু বিরাট বড় উকিল হতে পারতে। উকিল? গ্র্যাজুয়েশন হলো না। আপনি আবার বলে দেননি তো শোয়েবকে? এনামুল সাহেব না বোধক হাসলেন। কাউকে বলিনি আমি, মাকেও না, কেউ বোঝেও নি। আপনি কেমন করে জানি বুঝে ফেললেন। আর কে বুঝবে বলো? বাকিগুলো তো সব গাধা। আপনারা কেমন আছেন? সিমি তো মাসছে আল্লাহ, বিরাট মাপের অলস। সকালে বের হবার আগে দেখলাম সিমি শুয়ে শুয়ে ব্রাশ করছি। রিজুয়ানকে দেখলাম পানির মগ হাতে পাশে দাঁড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলে নাকি বাবুর ঠান্ডা লাগবেই, অথচ শুভ্রর যত্নে এদের ধ্যানই নেই। এনামুল সাহেবের মুখে মিথ্যে বিরক্তির হাসি। তার চোখ বলছে ছেলে বৌমা নাতি নিয়ে তিনি মহা খুশিতে আছেন। এনামুল সাহেব চিন্তিত মুখে ঘড়ি দেখলেন। খোদা হাফেজ, আপাতত সাহেব আসুক, ডিনারে বলবো একদিন। এনামুল সাহেব চলে গেলেন। দরজার কাছে গিয়ে ফিরে তাকালেন, স্মিত হাসলেন। রিমি এক দৃষ্টিতে কাতর নয়নে তাকিয়ে আছে। রিমি, আমার জীবনের সব থেকে ইন্টারেস্টিং কেস ছিল এটা। কোনো অপরাধের তর্ক বিতর্ক নয়, একজন স্ত্রী তার স্বামীকে মুক্ত করার চেষ্টা, তাও এমন একজন ক্রিমিনালের কাছ থেকে যে কিনা তার বোন। এনামুল সাহেব হাত নেড়ে বেরিয়ে গেলেন। রিমি ফিসফিস করে বলল, আপনার মতো একটা বাবা যদি সত্যিই থাকতো আমার, বুঝিনি এই এতটা দিন অভিভাবক শূন্য আমি। সিমি সত্যিই লাকি যে আপনাকে শ্বশুর হিসাবে পেয়েছে।
সোয়েব ফিরল যেদিন রিমি সেদিনকে বুটিকে যায়নি, বাড়িতেই ছিল সারাদিন। কি এক অজানা অনুভূতি হচ্ছিল, অজানা আনন্দ আর ঘর ছাড়া ভাব। সোয়েব ফিরে অবশ্য কল দেয়নি রিমিকে। এই কতটা দিনে কথা হয়নি দুজনের। নীরব যুদ্ধ চলছে, ভালোবাসার অভিমানের যুদ্ধ। সোয়েব ফেরার পর ওদের বাড়িতে কি হলো রিমি জানে না, কিন্তু লিনা এলো সন্ধ্যার দিকে রিমিদের বাড়িতে। রিমি শুয়েছিল, রিমির বিছানার পাশেই বসলেন, হাসি মুখে বললেন, তোমার অনারের ছোট্ট একটা পার্টির মতো করেছি। খুব কাছে কিছু রিলেটিভের সাথে মিট করিয়ে দিব তোমায়। এখন তো তাদের সাথে একটা অফিসিয়াল ইন্ট্রোডিউস তো মাস্ট হয়ে গেছে, সবাই তো জেনেছে। রিমি উঠে বসলো। চা খাবেন? নো থ্যাঙ্কস। বাড়িটা তো বেশ গুছিয়ে নিয়েছো, রুম অ্যাড করেছো নাকি? এ পাশ। লিনা চোখ ঘুরিয়ে চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। তুমি রেডি হয়ে নাও রিমি, আমি আসছি। রিমি ওড়নাটা ভালো করে মুড়িয়ে নিল গায়ে। আমি যেতে পারবো না ম্যাম, আর সন্ধ্যায় আমার একটা হিউজ ডেলিভারি আছে, শরীরটাও খারাপ খুব, বুটিকেও যাইনি। লিনা দীর্ঘশ্বাস ফেলল। রিমি তাকে জেনে বুঝে ইগনোর করছে। হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে লিনা উঠে এসে রিমির হাত দুটো চেপে ধরল। মন থেকে সরি বলছি, রিয়েলি। আমি শুধু প্রীতিকে সুযোগটা দিয়েছি হয়তো, কিন্তু প্রীতি যে এত ডেসপারেট হয়ে যাবে, হু নোজ। দেখো, তুমি যদি লজিক্যালি চিন্তা করো, এত অপরাধী লাগবে না আমায়। শোয়েব কিন্তু ফিরতই, হয়তো সময় লাগতো। তুমি তাড়াহুড়া করছো এত। আই অ্যাম হার্টলি সরি রিমি। রিমি জবাব দিল না। আমি কিন্তু পার্টিতে ওয়েট করে থাকবো তোমার জন্য। আমি তোমার কথা রাখতে চাই, সবার আগে তোমাকে ওয়েলকাম করতে চাই। শোয়েবও ওয়েট করে আছে। লিনা পেরিয়ে যেতেই রিমি ফোন করলো শোয়েবকে। এবার অন্তত পক্ষে কথা হোক, আর কত অপেক্ষা। শোয়েব ফোন কেটে দিল। কথা বলবে না সে, কোনো কথা নেই। রিমির জন্য সে পিতিলাকে কিছু করতে পারেনি। কি অস্বাভাবিক মানসিক চাপটাই না সৃষ্টি করেছিল। ছি, অথচ রিমি ক্লেম করলো তার বোন পাগল, তার স্বামীকে কিডন্যাপের মতো। এটা কিছু হলো? রেহানা চুপচাপ ছেলের পাশে এসে দাঁড়ালেন। তুই কি নিচে যাবি না একবারও? গেস্টরা জিজ্ঞেস করছে বারবার। সোয়েব জবাব না দিয়ে তাকালো শুধু। বড় আকুতির সে চাউনি। তার দৃষ্টি বলছে, মা তুমি তো অন্তত পক্ষে রিমির পাশে থাকতে পারতে সে সময়ে। রেহানা নিজেকে সামলালেন, ছেলের কাছে গিয়ে পিঠে হাত রাখলেন। সেই ভোর রাতে এলি, তখন থেকে এক ফোঁটা পানিও খাসনি, খাবার কি দোষ করলো? সোয়েব এবার মায়ের দিকে ফিরেও তাকালো না। রেহানা গভীর ব্যথায় দীর্ঘশ্বাস ফেললেন। দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে তার দুই ছেলেই তাকে বুঝলো না। জানিস শোয়েব, এ বাড়িতে যেদিন বিয়ে হয়ে এলাম, সেদিন রাতে তোরা যেটাকে বাসর রাত বলিস, তোর বাবা বিছানায় শুতে এসে বললেন, মাথায় উকুন টুকুন নেই তো? থাকলে আলাদা শুতে হবে। উকুনে আমার অস্বস্তি, উকুন যদি মাথায় চলে আসে। নতুন বউ আমি, ভয়ে কাঁপতে থাকলাম। সেদিন রাত্রে আমি শুলাম আমার নানি শাশুড়ির সাথে। সেই দিনই আমি বুঝে গেলাম আমার জায়গা কোথায়। মা প্লিজ, কনভিন্সের একদম চেষ্টা করবে না। রেহানা তাও বলতে থাকলেন, ছেলেকে তার অপারগতা বলতে চান তিনি আজ। আমি হলাম পুতুল মানুষ, ওই যে পুতুল নাচে যে খেলা দেখায় না, আমি তা। এই বাড়িতে আমি শুধু পুতুলের মতো সবার কথায় নাচি, কেউ আমার কথা শুনে না। বলতে পারিস নিরাপদ আশ্রয় ভালোবাসি বলে কোনো দিন প্রতিবাদ করিনি। রিমি সাহসী মেয়ে, আমি জানতাম সব সামলে নেবে। তবুও তো মা, তুমি তো ওকে ইনফর্ম করতে পারতে যে তুমি আসো। শুধু সিচুয়েশন তোমার হাতে নেই, ছোট্ট একটা কেস, কিন্তু রিমি তো একা ছিল। রেহানা ছেলের কাঁধে মাথা রাখলেন, কান্না জড়িত ব্যাকুল গলায় বললেন, রিমির বিজনেসে কাজ করতে দেবে আমায়? আমি অ্যাকাউন্টস দেখব, হিসাবে যে আমি খুব পাকা, এর প্রমাণ তোর বাবার সংসারে তো বারবার পেয়েছিস, তাই না? রেহানা কেঁদে যাচ্ছেন। মুক্তি চান তিনি, সবার কাছে জবাবদিহিতার যুদ্ধ থেকে মুক্তি। ছেলের যুদ্ধ, ছেলের বাবার যুদ্ধ, ছেলের বউদের যুদ্ধ, সব থেকে মুক্তি চান তিনি। সব তুফানে তাল মিলিয়ে ছাতা ধরেও তিনি কেন সবার কাছে দোষী? এই সংসার কি দিল তাকে? খালি জবাবদিহিতা। সোয়েব মায়ের মুখটা তুলে ধরলো দুহাতে। রিমি অসাধারণ মেয়ে মা, আমি সত্যি ওকে সারা জীবন ভালোবাসতে চাই, আর সেটা তোমাদের সাথে নেই। বাবা আনতে না গেলে ও আসবে না মা, ও পরিস্থিতি সামলাতে জানে। বাবাকে বলো মা, ও অনেক যোগ্য মা। সোয়েব এবার শব্দ করে কাঁদতে লাগলো। রেহানা অস্থির হয়ে ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। রেহানা দরজাটা বন্ধ করে এসে আব্দুল সালাম সাহেবের মুখোমুখি দাঁড়ালেন। দেখো, বাড়ি ভর্তি গেস্ট, এত নাটক করে ঘরে এনে বলবার দরকার নেই। আমি ডিসিশন বদলাবো না।
ছেলেদের ব্যাপারে আমি কোনো কালেই কিছু চাইনি, নিজের জন্য তো নয়, রিমির জন্য বলছি শুধু। রেহানার কথা শেষ হবার আগে আব্দুল সালাম সাহেব ভুরু কুঁচকে তাকালেন এবং চেঁচিয়ে বললেন, এত কেন বোকার মতো করছো? আমি তো বলে দিয়েছি যার যাকে খুশি বিয়ে করুক, সংসার করুক, আমি তো আপত্তি করছি না। বৌমা তো নিজে গিয়ে বলে এসেছেই, ওকে আমায় কেন যেতে হবে? রেহানা টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে বিছানায় বসলেন। ছেলেটা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে, চোখের পাতা ফুলে ভারী হয়ে আছে। এত বড় একটা বিপদ কাটিয়ে ফেলল, এখন কি না? বিপদ? কিসের বিপদ? কয়েকদিন কারোর সাথে সময় কাটানো বিপদ? পৃথিলা শুধু চেয়েছিল শোয়েব অন্তত একটা মাস রিমির সাথে যোগাযোগ বন্ধ করে ওর সাথে সময়টা কাটাক। সেটা সোজা হচ্ছিল না বলে পৃথিলা সিনসিয়ার ব্রিলিয়ান্ট মেয়ে, তোমার ছেলেকে তো আর খেয়ে ফেলেনি। ব্রাইট একটা ছেলে পছন্দ করলো কিনা ফুটপাতের একটা মেয়েকে? ছি! মাদকাসক্তি নিরাময়ে আমরা তো ছেলে মেয়েদের রিহাবেও পাঠাই, তাহলে রিমি কি মাদক? ওই একই তো, শোয়েবের নেশা যা ক্ষতিকর, সম্মানহানিকর। যে কে বসে আছে, ছাড়ছেই না। একই বাবার মেয়ে দুজনে, একজনকে তোমার পছন্দ, অন্যজন চোখের বিষ, কেন? রিমির আপাতত কোনো ফ্যামিলি ব্র্যাঙ্কিং নেই, সোশ্যাল ওরিয়েন্টেশন নেই। পৃথিবীর ক্ষেত্রে যেটা জাঁকজমক রূপে আছে, রিমির লাইফস্টাইল আমি তো চিন্তাই করতে পারছি না। যে ছেলে এসি ছাড়া শুতে পারে না, বড় বাথটবের পানিতে শুয়ে শুয়ে টিভি দেখে, তার কিনা ওই রাস্তার মেয়েকে চাই? রেহানা গ্লাসের পানিটা একটানে শেষ করলেন। স্বামীকে বলবার জন্য বেশ কিছু শক্ত কথা তিনি আজ গুছিয়ে রেখেছেন। তার মানে তুমি যাবে না? রাগে শরীর কাঁপছে তার। আমি তো মানা করছি না, আমায় লুকিয়ে বিয়ে করে যখন এত দূর, এখন নিজে গিয়ে নিয়ে আসুক, বাড়ি আনতে তো মানা নেই, থাকুক সুখে। একবার চিন্তা পর্যন্ত করলো না আমাদের কথা। আমি তো বাধা দিচ্ছি না, কিছুতেই বউ নিয়ে এসে সংসার করুক। তুমি শুধু শুধু আদিক্ষেতা করছো, ছেলের অপরাধ স্বীকার করা তো দূরে। রেহানা উঠে গিয়ে দরজা খুললেন, দরজার মাঝ বরাবর সোজা হয়ে দাঁড়ালেন। তুমি খুব ভালো করেই জানো শোয়েব রিমিকে আনতে যাবে না। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, শোয়েবকে না পেলেও রিমি বাঁচতে পারবে। বাঁচার দারুণ সাহস আছে মেয়েটার। ফুটপাথের মেয়ে কি না, অনেক অ্যাবনর্মাল সিচুয়েশনেও ও বেঁচে থাকতে পারবে। দুঃখ কষ্টের আবেগ অনুভূতিকে জয় করেই এদের বাঁচা। কিন্তু তোমার ছেলে রিমিকে না পেলে মরে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে। সে এখনো পর্যন্ত কিচ্ছু মুখে দেয়নি। তোমার ভাগ্য ভালো যে সে সরাসরি তোমাকে কিছু বলবে না, মরে যাবে হয়তো রিমির জন্য, তবু আমাদের ছেড়ে যাবে না। শোয়েব চাইলে কিন্তু আমাদের ছেড়েই রিমিকে নিয়ে শুরু করতে পারে। অর্থনৈতিকভাবে সে ইন্ডিপেন্ডেন্ট, মেয়েটার ক্ষমতা তো জানো। তোমার ভাষাই বলি, ফুটপাতের মেয়ে। শোয়েবের কিছু হলে ভরা বাজারে কাপড় টেনে খুলবে তোমার। রাস্তার মেয়ে বলছো তো, রাস্তায় না তোমায় টেনে নামায়। এই যে সম্মান সম্মান করছো বড়, তখন না জেলের ঘানি টানতে হয়। আব্দুল সালাম সাহেব রাগে চোখ লাল করে তাকালেন। তুমি কি ছেলের হয়ে থ্রেট করছো আমাকে? না, একদমই না, সেই ভুল আমি করছি না। এই সংসারে তোমার খেয়ে পড়ে আছি, কৃতজ্ঞতা স্বীকার আমি করতে জানি। বরং একজন আদর্শ স্ত্রী হয়ে স্বামীকে সতর্ক করছি, রাস্তার মেয়ের সাথে লাগতে যেও না। শোয়েবের কষ্ট হলে রিমি আকাশ পাতাল ফুঁড়ে ফেলবে। রিমির ভিতরে আগুন আছে, সেটা অদৃশ্য কিন্তু অনেক ক্ষমতা। বিজনেসে দেখেছো, এই কয় মাসে জাস্ট চমকে দিচ্ছে। তোমায় কয়দিন পরে অস্তিত্বের লড়াইয়ে এই মেয়ে খুব পারদর্শী। এই জিনিসটা আমি বুঝে গেছি, তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। আব্দুল সালাম সাহেব হতবিহ্বল দৃষ্টিতে রেহানার দিকে তাকিয়ে রইলেন। বড় একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে রেহানা বেরিয়ে এলেন। পার্টির মিউজিকের সাউন্ড অসহ্য লাগছে তার, মাথা ধরে গেছে, শরীরও টলছে। এত লোড তিনি নিতে পারছেন না, তবে ভেতরটা হালকা লাগছে। স্বামীর ঘাবড়াটে চেহারা দেখে মনে হচ্ছিল কথাগুলোতে কাজ হবে। রিনা চিন্তিত আর অসহায় মুখ করে এসে বলল, মা আমি কি আবার যাব ওদের ওখানে? গেস্টরা বারবার বলছে যদি শেষ অবধি রিমিকে প্রেজেন্ট না করতেই পারি কত বড় ফেস লস হবে, বুঝতে পারছেন? শোয়েব কি নিচে এসেছে? না মা, ওরে আরেকটু দেরি হবে বললো তো। তুমি খাবার দিয়ে দিতে বলো গেস্টদের, যা হবার হবে।
বুঝলে? লিনা অসহায় মুখ করে তাকালো। মা, রিঙ্কু জিঙ্কু পর্যন্ত আমায় খুব খারাপ ভাবছে। জিঙ্কুরা কাঁদছি খুব। অনেকদিন পর আজ রিমি আসবে ভেবে ওয়েট করছে ওরা। লিনার চোখ ছলছল করছে, নিজের ছেলেদের অভিমান বুকে বিঁধছে তার। রিমি এখন ফোনটাও তুলছে না। জিঙ্কুটা এত এত খাবারের কিচ্ছু মুখে তুলছে না। রাগে দুটো থাপ্পড় দিয়ে এলাম। এখন আমারই। রিহানা গভীর দৃষ্টিতে লিনার দিকে তাকালেন। আজ অনেকদিন পর তার এই বৌমাটাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। কি ফর্সা মিষ্টি মুখ, ছলছল চোখে ঠোঁট কামড়াচ্ছে। তার অতি আধুনিকা বৌমাকে আজ সত্যিই মামা মনে হচ্ছে। নারীত্ব বুঝি সব থেকে বেশি প্রবল হয় মা রূপে। বুঝলে বৌমা, ছেলে মেয়ে ভুল, বুঝলে? অভিমান করলে মায়ের কত কষ্ট হয়, কত ভেতর কাঁপে, বেঁচে থাকবার শক্তি কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে। লিনা অসহায়ভাবে শাশুড়ির দিকে তাকালো। বড় অপরাধী সে চাউনি, কান্না জড়িত ব্যাকুল কণ্ঠে বলল, সবকিছুর জন্য সরি মা, ভীষণ সরি। অনেক বড় ভুল হয়ে গেছে, শোধরাতে হবে।